শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। দেশের রাজনৈতিক পরিস্থিতি, হালচাল কেমন যাচ্ছে সেসব প্রসঙ্গে আজকে আমরা আলাপ করবো। সেই সঙ্গে পররাষ্ট্র প্রসঙ্গেও খানিকটা আলাপ করার যদি আজকে সুযোগ হয় সেটি দিয়েও আসলে আলাপ করতে চাই। আজকে আমাদের সঙ্গে এই আয়োজনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহকারী সাধারণ সম্পাদক বাসদ, এবং সেই সঙ্গে রয়েছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক এবং কলামিস্ট। দুজনকেই স্বাগত আমাদের আজকের আলাপে, আজকের আয়োজনে। শুরুতে একটু পররাষ্ট্র নীতি নিয়ে একটু আলাপ করতে, পর পলিসি নিয়ে একটু আলাপ করি, পরে মানে দেশের রাজনৈতিক প্রসঙ্গে আসলে ফিরব। মানে আজকে যেটি আমরা লক্ষ্য করলাম যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তো হাই কমিশনার যিনি রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি জানালেন যে অধীর আগ্রহে ভারত অপেক্ষা করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে আবার ব্রিফিংয়ে তিনি জানালেন যে এখনও বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কিনা সফরে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এখন একটা পর্যালোচনার মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সিদ্ধান্ত নিতে মানে এবার দেরি করছে কেন? মানে নিজেদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে নাকি কোনো সিগন্যাল বা কোনো জায়গার সংকেতের অপেক্ষা? রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমরা একটা প্যারামিটারটা ধরে নিই যে একটা পররাষ্ট্র নীতি কিসের দ্বারা পরিচালিত হবে। হ্যাঁ, একটা রাষ্ট্রের নীতির উপরে তো তার পররাষ্ট্র নীতিটা নির্ভর করে। রাষ্ট্রটা কোন নীতিতে চলবে তার উপর নির্ভর করবে সে কার সঙ্গে সম্পর্কটা ভালো রাখবে। আর সবচেয়ে বড় কথা, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনটা জিনিস সবসময় বিবেচনা রাখতে হয়। যে এটা হচ্ছে ভৌগোলিক সম্পর্ক কাদের সঙ্গে আছে, অর্থনৈতিক সম্পর্ক কাদের সঙ্গে আছে, আর রাজনৈতিক থ্রেট কোন দিক থেকে আসতে পারে। ফলে রাজনৈতিক থ্রেটের উপর নির্ভর করে এই আবার মিত্র খোঁজার প্রবণতা তৈরি হয়। তো এই তিনটা দিককে যদি বিবেচনা রাখি, তাহলে আমাদের তো ভৌগোলিক সংলগ্নতা যার সঙ্গে আছে, আপনি চান বা না চান তার সঙ্গে একটা তো সম্পর্ক আছেই। সেটা কখনো আমাদের সীমান্ত সম্পর্ক নিয়ে হতে পারে, কখনো পানি নিয়ে হতে পারে, কখনো আমাদের চলাচলের ক্ষেত্রে হতে পারে, বাণিজ্য নিয়ে হতে পারে, এমনকি কখনো কখনো সামরিকও হতে পারে। ফলে প্রতিবেশীর সঙ্গে সব ধরনের সমস্যাই থাকতে পারে, আবার সব ধরনের সম্ভাবনাও থাকতে পারে। এখন একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্যাগুলোকে সম্ভাবনায় রূপান্তরিত করা। সমস্যা বাড়িয়ে তোলা তো কারো কাজ নয় না। আর যদি বলি যে অর্থনৈতিক বিষয়গুলো যদি বিবেচনা করি, তাহলে বাংলাদেশের সঙ্গে কার কার অর্থনৈতিক সম্পর্ক কীরকম, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কেমন, ভারতের সঙ্গে কেমন, আমেরিকার সঙ্গে কেমন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কেমন, কিংবা পাশের দেশ মায়ানমার তার সঙ্গে কেমন, এগুলোকে তখন অর্থনৈতিক বিবেচনায় দেখতে হবে। কিংবা অনেক দূরের দেশ যাদের সঙ্গে হয়তো আমাদের ভৌগোলিক রাজনৈতিক খুব একটা সম্পর্ক নাই, তার সঙ্গে কিছু কিছু অর্থনৈতিক সম্পর্ক থাকে। যদি বলি যে আমাদের ব্রাজিলের সঙ্গে সম্পর্কটা কেমন, কিংবা ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্কটা কেমন। এখন তো রতন ভাই আমাদের আসলে তুরস্কের সাথে সম্পর্ক কেমন, রাশিয়ার সাথে সম্পর্ক কেমন, সেটাও বিবেচনায় নিতে হচ্ছে এই সময়। তো আবার আরেকটা হলো সামরিক বিষয়টা বিবেচনা করতে। গোটা দুনিয়া এখন ভূ রাজনৈতিক সামরিক চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স একটা তৈরি হয়েছে। শিল্পের সম্পর্ক যেমন লাগে, মিলিটারির লাগে। এখন আমাদের বাংলাদেশ বিমান কিনবে, কার কাছ থেকে কিনবে? আচ্ছা, যুদ্ধ বিমান কার কাছ থেকে কিনবে? আচ্ছা, যুদ্ধ বিমান যদি কেনে, তার প্রশিক্ষণটা কোথা থেকে নেবে? আবার যে যুদ্ধ বিমান কিনবে, সেই যুদ্ধ বিমান তাহলে কার বিরুদ্ধে ব্যবহৃত হবে, অথবা কার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হবে? এই সমস্ত কিছু একটা কমপ্লেক্স জিনিস। সেটা কিন্তু একদম এক কথায় কারো মুখ দেখবো না আর কারো হাত ছাড়বো না। কখনো কখনো এরকম হয়ে যায় যে যার সঙ্গে একবার গাঁটছড়া বেঁধেছি তার সঙ্গে আর আমার কোনো গাঁটছড়া ছিন্ন হবে না। এটা কোনো গতিশীল পররাষ্ট্র নীতি। রতন ভাই, এবার মানে দেরি হচ্ছে কেন সিদ্ধান্তটা নিতে? মানে ভারত চাইছে আমরা কেন ওয়েট এন্ড সি? আভ্যন্তরীণ, এটা বাইরের নয়। আভ্যন্তরীণ মানে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে মেন্টাল মেকআপটা তৈরি করা হয়, সেই মেন্টাল মেকআপের একটা বহিঃপ্রকাশ রাজনীতিতে ঘটে। যে কারণেই দেখবেন যে ভারতে গেলে কি মনে করবে, ভারতে গেলে কি হবে, এটাগুলো একটা রাজনৈতিক বিষয়। আবার যদি বলি আমাদের অমীমাংসিত অনেক বিষয়, আচ্ছা সেই অমীমাংসিত বিষয় যদি হয়, সেটা মীমাংসা করার জন্য তো বৈঠক করতে হবে নাকি? অথবা বৈঠক করতে হবে, অথবা যুদ্ধ করতে হবে, অথবা যেমন আছে সেটা মানে এটা বলবো যে স্ট্যাটাস কো মেনটেন করতে হবে, যা হয় হবে। রতন ভাই, আপনার কাছে মনে হচ্ছে না যে ভারত সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে? কারণ আমাদের ট্যুরিস্ট ভিসা এটা ওপেন হয়ে গেল, তারপরে আমরা দেখলাম যে সেখানকার হাই কমিশনার তিনি বললেন যে ভারত বাংলাদেশ একই সূত্রে গাঁথা, এমন কোনো ইস্যু নেই যেগুলো সমাধানযোগ্য নয়, সব ধরনের ইস্যুই সমাধানযোগ্য। মানে তাদের পক্ষ থেকে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মানে আমরাই এই অতি আগ্রহটাই আবার সন্দেহ তৈরি করে। কারণ এই অতি আগ্রহটা আগে কেন ছিল না, প্রশ্নটা এটা। ভারত কেন তাহলে এইভাবে আমাদেরকে দেখছে? হ্যাঁ, আমাদের তো সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো থাকারই কথা। কেন
আমাদের পানি সমস্যাটা সমাধান হচ্ছে না, কেন আমাদের সীমান্ত সমস্যার সমাধান হচ্ছে ওইটা না, বরং কেন? আরো দেখছি আমরা পুশিনের মধ্যে পড়ে হ্যাঁ, যাচ্ছি। এই সময় মনে হচ্ছে যে একটা রাজনৈতিকভাবে চাপের মধ্যে ফেলতে চায়। আবার দেখুন, ভারতের সঙ্গে বাণিজ্য কিন্তু ঠিকই আছে, $14 বিলিয়ন একটা বাণিজ্য আছে। আমাদের তো কাঁচামরিচ দরকার হলে আমরা কোথায় যাই? ওই ভারতের কাছ থেকে কিনি। তো এগুলো জানার পরে ভারত কেন আমাদের ভিসাটা বন্ধ করে দিয়েছিল? বাংলাদেশের 22 থেকে 23 লক্ষ মানুষ যাতায়াত করে, তার মধ্যে একটা বড় অংশ মেডিকেল ট্যুরিজম, হ্যাঁ, এবং এটা ভারতের একটা বড় আয়ের অংশ। ভারত কি এটা দিয়েও আমাদেরকে চাপে ফেলতে চেয়েছিল? রতন ভাই, তাহলে এখন কেন? যদি এক কথা যদি জিজ্ঞেস করি, মানে এই যে ইনভাইটেশন, এটি কি আমাদের এড়িয়ে যাওয়া উচিত হবে কি হবে না? তারপর আমি একটু মোস্তফা কামাল ভাইয়ের কাছে যাবো। এড়িয়ে যাওয়ার তো কোনো উচিতই নয়, এটা একটা দিক। সাধারণভাবে যদি বলি, এড়িয়ে যাওয়া মানে আমি শত্রুতাকে আরো বাড়িয়ে তোলা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমি এই যখন বলি এটা কূটনীতি শব্দটার মধ্যে দেখুন, বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে, আমরা বলি না সে খুব কূটনামি করে, সে খুব কূটনীতি করে। কূট মানেই হচ্ছে খারাপ, কূট কৌশল। আসলে এটা হওয়া উচিত ছিল ফরেন পলিসিটা কেমন হবে, রাইট। আমাদের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কটা আমরা কেমন করে রাখবো, বহির্বিশ্ব থেকে কি নেব, তাদেরকে কি দেব, এবং আমাদের জনগণের তাতে উপকারটা কি হবে। জনগণের মধ্যে এমন কোনো টেনশন কি বাড়িয়ে তুলবো, যেটা যেমন ধর ভারতের একটা বড় কৌশল আছে কি, নির্বাচন আসলে সে পাকিস্তানের সঙ্গে একটা টেনশন তৈরি করে, যাতে এটা ভোটের বাজারে মেরুকরণ তৈরি হয় একটা। এভাবে একটা মানুষের মধ্যে একটা বিরোধ তৈরি করে রাখা। একটা তো বিরোধ আছে, সেটা কি, বড় দেশ ছোট দেশের উপর নানা ধরনের আধিপত্য domination করে। বিস্তারের চেষ্টা। হ্যাঁ, ভারতের supremacy এইটুকু বলে জায়গাটা শেষ থাকে। করি, ভারতের এক্ষেত্রে অনেক দিক থেকে একটু বলবো যে আচরণটা সবার কাছেই একটু নেতিবাচক মনে হয়। যেমন ভারতের চারপাশের দেশগুলো যদি দেখেন, বড় দেশ চীন, তারপরে ধরেন পাকিস্তান, তারপরে ধরেন বাংলাদেশ, তারপর নেপাল, একটু সমুদ্রের ওপারে গেলে শ্রীলঙ্কা, সমুদ্র থেকে আরেকটু গেলে আমাদের যদি বলি মালদ্বীপ। রতন ভাই, প্রত্যেকের সঙ্গেই তার একটা একটা বৈরী সম্পর্ক তৈরি করে রেখেছে। এটা কেন? এটা তাদের বুঝতে হবে। তারা কি একটা সুপার পাওয়ার হতে চায়? সুপার পাওয়ার হলে কি পাশের দেশগুলোকে চ্যাপ্টা করে রেখে তারপর সে সুপার তারপর পাওয়ার সুপার হবে? হতে হয় কিনা, অনেক প্রশ্ন এসে যায়। রতন ভাই, আমি আসবো আপনার কাছে, মোস্তফা কামাল ভাই আপনার কাছে আসতে চাই। মানে বিশ্বের যে সুপার পাওয়ার বা শক্তিমান দেশ বা পরাশক্তি যাই বলি না কেন, এই দেশগুলোর আসলে সঙ্গে কূটনীতিক ভারসাম্য তুলনামূলক ছোট দেশগুলো রক্ষা করে চলা বেশ কঠিন হয়ে পড়ে সব সময়। তারপরও ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা থাকে। তো এই যারা পরাশক্তি বা সুপার পাওয়ার, তাদের তো কোনো না কোনো পারপাস থাকে অন্যান্য দেশকে ঘিরে। এবার ঢাকাকে যে আমন্ত্রণ করা হচ্ছে, ঢাকা অপেক্ষা করছে, সময় নিচ্ছে, পর্যালোচনা করছে। রতন ভাইকে যে প্রশ্ন করেছিলাম, মানে এড়িয়ে যাওয়ার সুযোগ কি আছে, নাকি শেষ পর্যন্ত আমাদেরকে হ্যাঁই বলতে হবে, নাকি এড়িয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না বলে মনে হয়? এই সময় চরম একটা সন্ধিক্ষণে আমরা আছি এই প্রশ্নে। আবার একটু সম্মানের সাথেও আছি, বলা চলে রাজ সম্মান। বাংলাদেশ কিন্তু যেখানে দাওয়াত দেওয়া হয়েছে ব্রিক্স সম্মেলনে, এটা সদস্য নয়, না, পর্যবেক্ষক হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, এটা অত্যন্ত সম্মানের। আমরা আবার ব্রিক্সের সদস্য হতে চাই, জি, আগ্রহ রয়েছে, আগ্রহ আছে আমাদের। তো আবার রাজনৈতিক প্রেক্ষাপট একটা বিষয়, বিশেষ করে ছোট করে যদি বলি, 5 আগস্ট 24-এর 5 আগস্ট বাংলাদেশের শুধু একটা সরকারের পতন হয়নি, বিশ্লেষণে দাঁড়ায় একটি দেশের, অর্থাৎ ভারতেরও এখানে একটি পতন হয়েছে। এটা লুকানো চাপানো রাখার কোনো সুযোগ নেই। আবার যার পতন হয়েছে তিনি ভারতে অবস্থান করছেন, একটা জটিলতা এখানে কিন্তু আছে। তো আবার মাঝে মধ্যে আমাদের মধ্যে যে প্রবণতা দেখা দেয়, যে ছোট বড় নির্ণয় করে আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, বর্তমান বিশ্বে বা বিশ্বায়নের এই যুগে ছোট বড় সাইজ দিয়ে, গভীরতা দিয়ে, সবসময় দৈর্ঘ্য নির্ণয় প্রস্থ করা যায় দিয়ে পরিমাপ করা যায় না। রতন ভাই যথার্থ বলেছেন, এই যে যুদ্ধের কথা, তো আমরা কার সাথে যুদ্ধ করব? কিন্তু যুদ্ধ ভাব একটা কিন্তু আমরা মাঝে মধ্যে নেই। এটা যত না কূটনীতি, তার চেয়ে বেশি হচ্ছে রাজনীতি। তো এরকম একটা অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী আজকে দেখেন, ভারতে আমরা যাব সেটাও বলেননি, যাব না সেটাও বলেননি, বলেছেন পর্যালোচনা করছি। পর্যালোচনা। ঠিক এরকম সময়ে যখন মাত্র আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন, তো প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে আমাদের খায় খাতির কি চীনের দিকে বেশি? যদি হয়েও থাকে চীনের দিকে খায় খাতির, তো ওখানে আবার বেশি কমের প্রশ্নটা কিন্তু এসে যায়। তার অর্থ এই নয় যে অন্য কোনো দেশে তিনি যাবেন না, এরকম বার্তাও কিন্তু বহন করে না। তো আবার যাবেন যে, সেটারও কোনো মেসেজ নেই। আবার যারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা আমাদের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ভাষা বড় চমৎকার, কূটনৈতিক ভাষা আমরা এগুলোকে বলি, মিষ্টি মিষ্টি কথা। তো এই মিষ্টি মিষ্টি কথার ফাঁকে কাল আরেকজন রাজ অতিথি আসছেন বাংলাদেশে। এই মাপের অতিথিরা বরাবরই
করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানের এই মাপের অতিথিরা তারা যে সফরে আসেন, আমরা এটাকে বলি হাই ভোল্টেজ, তারা যাওয়ার আগেও কিছু ঘটে, আসার আগেও কিছু ঘটে, যেটা আমরা 5 আগস্টেও কিন্তু দেখেছি। এর আগেও যখন আসা যাওয়া করেছেন একই দেশ থেকে বিভিন্ন প্রতিনিধিরা, এমন ঘটনা ঘটেছে। যে এই মাপের আরেকজন কিন্তু লু হাওয়া বইয়ে দিয়েছিলেন এখানে। এখন যিনি আসছেন সার্জিও কর, জি, তিনি যত না কূটনীতিক, তার চেয়ে বেশি প্রেসিডেন্ট বাইডেনের অত্যন্ত আপন, ট্রাম্পের ট্রাম্পের অত্যন্ত খুব কাছের আপনজন। দূত। বলা হয় বিশেষ দূত, তার চোখ দিয়ে নাকি বাইডেন সাহেব দেখেন, মানে ট্রাম্প সাহেব দেখেন। দেখেন। হ্যাঁ, ট্রাম্প সাহেব নাকি তার কান দিয়ে শোনেন। তো আমরা বিভিন্ন সময় এই ধরনের কিছু কথা মিথের মতো হয়ে যায়, কিন্তু আবার একটা সময় দেখি যে হ্যাঁ, ঘটনাও আছে। তো এরকম একটা সময়ে বাংলাদেশ, কামাল ভাই মানে একটু যুক্ত করে দিই, উনি কিন্তু আবার মানে ভারতের রাষ্ট্রদূত দায়িত্বও কিন্তু পালন করছেন। জি, মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে জায়গাটা, সেখানে এক ধরনের সিগন্যাল দেওয়ার সুযোগও বোধহয় তার মাধ্যমে হতে পারে আমাদের। আচ্ছা, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো এতে করে এটা কি একেবারে প্রথাগত সফর মোটে মনে করার কারণ নেই, বা বাংলাদেশে উনি রিল্যাক্সে করতে আসছেন, বেড়াতে আসছেন, একটু ঘুরবেন ফিরবেন, সেটা মনে করারও কারণ নেই। তিনি আবার পদে কিন্তু বিশেষ দূত, তো বিশেষ দূত অবশ্যই বিশেষ কাজে আসবেন। তো সম্ভবত পর্যালোচনা বা পর্যবেক্ষণের নামে আমরা যে সময়টুকু ক্ষেপণ করছি, এই সিগন্যালের অপেক্ষা হতে পারে, এরকম ভাবার কিন্তু সুযোগ আছে। আবার আমাদের মধ্যে একটু একটু করে যে কোনো বিষয়ে কিন্তু প্রশ্ন করার একটা প্রবণতা বেড়েছে। আজ দুদিন দেখেন রাজনৈতিক নানান ঘটনার ফাঁকে ওনাকে নিয়েও আলোচনা হচ্ছে যে উনি আসলে কি শেখ হাসিনাকে নিয়েও কোনো আলাপ হতে পারে নাকি। প্রশ্ন করতে বাধা নেই তো। উনি আসার পরে চীনের সাথে যে খায় কাতিরটা হয়েছে, এটা কি আরো বাড়বে নাকি? ভারতের সাথে কোন পর্যায়ে যাবে? তো এইসব প্রশ্ন ঘুরপাক খাবেই, প্রাসঙ্গিক তো, অত্যন্ত প্রাসঙ্গিক। আবার একই সময়ে এই আমাদের এখানে কিন্তু দেশের বেশ কয়েকটা জেলা এখনো মোটামুটি বন্যা না বললেও জলাবদ্ধতা বলতে পারি ভারতের কারণে। তো আমরা দেখেন এত উপাদানের মধ্যে আছি, এত ঘটনার মধ্যে আছি, ঠিক এই সময়ে যখন এই কূটনৈতিক এই বিষয়টা আমাদের সামনে, এখানে শুধু কূটনীতি না, সম্ভবত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা একটু হেরফের দেখতে পারি। মোস্তফা কামাল, আমি আসবো আপনার কাছে, একটু রতন ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি এই প্রসঙ্গে। রতন ভাই, মানে এই যে সার্জিও গর যিনি আসছেন, মানে আমরা একটু আলাপ করছিলাম যে আমরা যে একটু ওয়েট এন্ড সি করছি দিল্লি সফরের ব্যাপারে, সেটা কি আসলে এই মার্কিন দূত উনি আসার পর এক ধরনের সিগন্যাল পাওয়ার পর সিদ্ধান্ত নেবে, এই কারণে পর্যালোচনার মধ্যে আমরা রয়েছে কিনা, আপনার বিশ্লেষণটা শুনবো। আর এমনিতে মানে আমাদের যে উনি আসছেন, বিশ্লেষকরা যেটা বলছেন আর কি, যে ওয়াশিংটন বুঝতে চায় যে ওয়াশিংটনের বাইরে যারা আমাদের অন্য বন্ধু রয়েছে তাদেরকে আমরা কীভাবে মূল্যায়ন করছি, মানে ঢাকা এই মুহূর্তে ওয়াশিংটনকে তাহলে কী বার্তা দিতে পারে এই বিষয়ে। একটা জিনিস, যে সিগন্যাল পাওয়ার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে উপস্থিতি খুব একটা দরকার হয় না, সিগন্যাল বহুভাবে পাওয়া যায়। না, ওই যে আসা যাওয়ার সেটা আজকে আমাদের ঘটনাগুলো ঘটে, দুঃখিত। সেটা দেখুন, ওই আমাদের পররাষ্ট্রমন্ত্রী আর একটা কথাও বলেছেন যে কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবো মানে আরেকজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করব, তাও নয়। আসলে এই কথাগুলো কেন আসে? আমরা এই বিশ্বে ধরেন বাংলাদেশের আমরা আমদানি করি কত, $90 বিলিয়ন মতো প্রায়। কোনো একটা দেশ থেকে কি আমরা আমদানি করি না তো। ফলে আমরা আমদানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে তো আমার সম্পর্ক আছে, রাখতে হয়। আচ্ছা, বাংলাদেশের যদি বলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাদের কাছে নেই, কোনো একটা দেশের কাছে নেই। না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি রাশিয়ার সঙ্গে, পদ্মা সেতু করলাম চীনের টেকনোলজিক্যাল হেল্প নিয়ে, মেঘনা সেতু করেছি জাপানের সহযোগিতা নিয়ে। এমনি করে আমাদের কিন্তু নানা ধরনের সহযোগিতা আছে। আচ্ছা, তারপরে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে অনেকগুলো দেশ আছে, তারা বাংলাদেশে নানা ধরনের তৎপরতা চালান, যার মধ্যে একটা হলো তারা আমাদের নাকি রাজনৈতিক মান, আমাদের দক্ষতা, পেশাগত দক্ষতা, এগুলো বাড়ানোর ক্ষেত্রেও তারা সহযোগিতা করেন। এরকম নানা ধর তাদের নাম আবার আমরা দিয়েছি এখন ডেভেলপমেন্ট পার্টনার, মানে আমাদের ডেভেলপমেন্টে তারা হচ্ছেন পার্টনার, ডেভেলপমেন্টটা আমাদের, পার্টনার ওনারা। কেন? মানে আমার ডেভেলপমেন্টের আপনি পার্টনার হবেন কেন? তাহলে আমার ডেভেলপমেন্টে আপনি হয় পরামর্শ দেবেন, না হলে সহযোগিতা করবেন, কিন্তু এখন সহযোগিতা না, এখন পার্টনার হয়ে যাচ্ছে। পার্টনার মানে তো কিছুটা কর্তৃত্ব করবেন, তাই না? আমরা তো খুব গালভরা একটি শব্দ বলি, উন্নয়ন সহযোগী। হ্যাঁ, তাহলে উন্নয়ন সহযোগীর কি বিল্ড মানে পাল্টা কিছু আছে, উন্নয়ন প্রতিযোগিতাও আছে। আচ্ছা, এখন ধরুন যেটা বুঝতে চায়, আমেরিকা চাইলেই কি সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে
ফয়সালা করতে পারবে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হচ্ছে $7 বিলিয়ন। আমেরিকা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে সামরিক দিক থেকে, আর কোনো দিক থেকে না। এখন আমার যে পেঁয়াজ লাগবে সেটা কি আমি আমেরিকা থেকে আনবো? না। আমার যদি তেল লাগবে সেটা কি আমেরিকা থেকে আনবো? না। কিংবা আমার তো টেকনোলজি যা লাগবে, ইভেন আমেরিকা থেকে মোবাইল ফোন আনতে পারবো। বাংলাদেশে যদি 18 কোটি মোবাইল ইউজার থাকে, তার একটা বিরাট অংশ, মানে 90% মোবাইল ইউজার তো নানাভাবে হয় চীন, না হলে আমেরিকা, না হলে মালয়েশিয়া, এই সমস্ত দেশের তৈরি অথবা বাংলাদেশে অ্যাসেম্বল করা মোবাইল ব্যবহার করে। আমাদের টিভি যদি বলি, তো সব মিলিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের অর্থনীতিতে, আমাদের বাণিজ্যে অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই যে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক, হ্যাঁ, প্রথমে একটু যুক্ত করে দেই। মানে আপনি বলছিলেন যে সব দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ সবকিছু তো আর আমেরিকা থেকে আনা যাবে না। তো মানে মার্কিন চুক্তির হয়ে যাওয়ার পরে আমাদের কি আর স্বাধীনভাবে কোনো অন্য দেশের সাথে মানে আলাপ করা, স্বাধীন সম্পর্ক রাখার আসলে কি সুযোগ রয়েছে? কারণ এই কথাটা কেন বলছি, ওইটার বিরোধিতাই এই আমরা চুক্তির পর করছি। অনেকে বলেন যে মার্কিন স্বার্থ বিরোধী কোনো কিছু করার সুযোগ আর বাংলাদেশের নেই, মার্কিন স্বার্থ রক্ষা করে যা খুশি করা যেতে পারে, তাই কি না রতন ভাই? এটার চাইতে বড় যে কথাটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের বৈরী সম্পর্ক আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। মানে মার্কিন স্বার্থ বিরোধীর চাইতে এটা বড় কথা। তা আমরা যেটা বলছি, আমরা যে মানে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বলি, বাসদের পক্ষ থেকে আমরা একদম ফ্রম ডে ওয়ান আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই চুক্তির বিরোধিতা করলাম। আমাদের অনেকে বলছে কেন একটা বড় দেশের সঙ্গে চুক্তি করলে তো ভালোই, কিন্তু বড় দেশের সঙ্গে চুক্তি করতে গিয়ে দেখুন আমাকে 45,000 কোটি টাকার বিমান কিনতে হচ্ছে। এই মুহূর্তে বিমানটা আমার খুব গুরুত্বপূর্ণ কিনা? আচ্ছা, আমার তুলা কিনতে হবে আমেরিকার কাছ থেকে, তুলাটা আমেরিকার কাছ থেকে কেনাটা গুরুত্বপূর্ণ কিনা? প্রতি বছর 7 লক্ষ টন গম আনতে হবে আমেরিকা থেকে, আমেরিকা থেকে এত দূর থেকে ওই গম আমার আনতে হবে কিনা? আমার ফুয়েল কিনতে হবে প্রতি বছর $1 বিলিয়ন, সেটা কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আমেরিকা তো ফুয়েল এক্সপোর্ট করে না, ফুয়েল এক্সপোর্টিং ওপেকভুক্ত দেশগুলো কিংবা আশেপাশের অন্য দেশ। তাহলে এইগুলোকে যে নিয়ন্ত্রণ করছে, তা আমরা তো দেখছি যে তাতে সব মিলিয়ে কত $8 বিলিয়ন 9 বিলিয়ন ব্যবসা হবে এরপরেও। কিন্তু আমেরিকা যেটা করবে যে আমি ওকে পছন্দ করি না, তুমি তার সঙ্গে ব্যবসা করতে পারবা না, মানে সে নিজে খাবে না এবং কাউকে খেতেও দেবে না, এই অ্যাটিটিউড। ফলে এই জায়গাটা হচ্ছে খুব মানে অ্যালার্মিং। আমাদের এই জায়গাটা খেয়াল করতে হবে। তাহলে আমেরিকা কি যাকে পছন্দ করবে না তার সঙ্গে আমাদের স্বার্থ থাকলেও আমরা সেটা রক্ষা করতে পারবো না? একটা ছোট্ট কথা বলে শেষ করি, মায়ানমারের সঙ্গে আমাদের এত বিরোধ না, তারপরে বাংলাদেশের রপ্তানিযোগ্য ওষুধের 15% রপ্তানি হয় মায়ানমারে। আবার মায়ানমার থেকে আমরা কি নেই? এত বর্ডার গার্ড, এত পাহারা, তারপরে ইয়াবায় ভসে যাচ্ছে গোটা দেশ। তাহলে এগুলো কি ইন্ডিকেট করে? ভারতের সঙ্গে কাঁটাতারের বেড়া আছে, ভারত আমার পানি বন্ধ করে দেয়, কাঁটাতার দিয়ে সব বন্ধ হচ্ছে, কিন্তু ফেন্সি ডিল আসা বন্ধ হয় না। তো এগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো হচ্ছে আন্ডার কারেন্ট ইকোনমির, এগুলো আন্ডার কারেন্ট এবং খুব ডেঞ্জারাস জিনিস এগুলো। কিন্তু উপরে যেটা ওগুলো তো রতন ভাই আসলে ফর্মাল ইকোনমির মধ্যে ধরা হয় না, যে ফর্মাল ইকোনমিতে যেটা আসে, আলাপের জায়গাটাও আসলে ওই জায়গায় সীমিত। ফর্মাল ইকোনমিতে যেটা আসে, সেই ফর্মাল ইকোনমির জায়গা যদি মানে আন্ডার কারেন্টের আলোচনাটা আমি যে বললাম হচ্ছে আন্ডার কারেন্ট। ওইটা কি হয়, একটা স্টেটমেন্ট দিয়ে বলে দেওয়া হয় যে আমরা চোরাচালান বন্ধে 2 দেশ তৎপর থাকবো, সচেতন থাকবো, বিজিবি বিএসএফ তৎপর থাকবে, এই এক লাইন দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এটা দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগতেই থাকে। এখন আমার যেটা, তাহলে বাংলাদেশের মতন দেশকে তার রেজিলিয়েন্স কি? অনেক বারবার অর্থনৈতিক বিপর্যয়ের পরে দেশটা ঘুরে দাঁড়ায়, বন্যার পরে দেশটা ঘুরে দাঁড়ায়, প্রাকৃতিক বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ায় কার শক্তিতে? আমাদের শ্রমজীবী মানুষের শক্তি। সেই শ্রমজীবী মানুষের মজুরি কি হবে? কৃষক তার ফসলের ন্যায্য পাওনাটা পাবে কিনা? ওই কীটনাশক ওষুধটা আসলে প্রয়োগ করা দরকার আছে কিনা? বাংলাদেশে যারা ক্যান্সার আক্রান্ত হয় তার 64% হচ্ছে আমাদের কৃষকরা। কেন এই কীটনাশক ব্যবহার করতে গিয়ে তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? সাথে সাথে এটা কি অ্যালার্মিং নয় যে 10টা কোম্পানির কাছ থেকে আমরা কীটনাশক কিনছি, কৃষক যদি ওই কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়, ওই প্রয়োগ করা সবজি খেয়ে আমরা কি ঝুঁকির মধ্যে পড়ছি না? এসব বিষয় তো আসলে আমলে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেমন আমরা দেখলাম যে জোরপূর্বক শ্রম এর তো আমরা দেখলাম নতুন করে ট্যারিফের একটা ইস্যু। আমরা তাহলে বলা উচিত জোরপূর্বক ওই সমস্ত জিনিস আমাদের আমদানি করা বন্ধ করতে হবে। তখন না বুঝবো যে হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে এটা ঠিক, এটা খুবই অমানবিক, জোর করে কাউকে শ্রমে নিয়োগ করা উচিত নয়। কিন্তু সাথে সাথে এটাও উচিত যে আপনারা বিষ আমাদের দেশে বিক্রি করবেন কেন? যে ওষুধ কোম্পানিগুলো ওষুধটা বিক্রি করছে, মানে আমি বলছি কৃষিক্ষেত্রে যেগুলো আছে, তারা কারা? তারা এগুলো নিজের দেশে যেটা মানে ব্যান্ড হয়েছে সেটা এই সমস্ত দেশে কেন তারা বিক্রি করছে? এক, ফলে আমি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বলতে হবে নিজের দেশের আভ্যন্তরীণ নীতিটা যদি শক্তিশালী থাকে তখন কিন্তু আমি
চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। কিন্তু রতন ভাই, এইটা এখন যদি না কি থাকে, সেই শক্ত অবস্থার আমরা রয়েছে, এই বিষয়ে আলাপ করবো রতন ভাই, শক্ত অবস্থায় একটা থাকার তো বিরতির একটা সময় দারুণ আছে। সুযোগ এসেছিল না অভ্যুত্থানের পরে, হ্যাঁ। এখনই তো সময়। হ্যাঁ, রতন ভাই একটা বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, একটা বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ্যে। বিরতির পর আবার ফিরে এলাম এখন প্রকাশ্যে। মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসতে চাই, মানে এই যে আমরা আলাপটা করছিলাম, এই যে পল কাপুর বা সার্জিও গড়, যেটাই বলি না কেন, এই যে নিয়মিত এক ধরনের মার্কিন হোমওয়ার্কের মধ্যে আমরা রয়েছি, মানে নেটওয়ার্কের মধ্যে রয়েছি, বোঝাই যাচ্ছে মানে এটার ভবিষ্যৎ তাহলে কি? ভবিষ্যৎ তো নির্ভর করবে অনেকটা বর্তমানের উপর। তো বর্তমান যেই লক্ষণ আমরা দেখছি বা আগেও যেই লক্ষণ আমরা দেখেছি, তারা যখনই আসেন বা আমরা যখনই তাদের কাছে যাই, তথ্যগুলো আমাদের কাছে কিন্তু দুপক্ষ থেকেই একমুখী তথ্যই আসে যে আমাদের কত লাভ, আমরা কত উপকৃত হতে যাচ্ছি। খেয়াল করে দেখবেন, যুক্তরাষ্ট্রেই ধরুন একটা চুক্তি হয় অথবা একটা স্মারক সই হয়, যে বাংলাদেশের কত লাভ সেটা খুব জানান দেয়, আবার বাংলাদেশও নিজের জানানটা নিজেই দেয়। তার মানে হচ্ছে কি, যে এখানে আসলে নেপথ্যে অন্য কিছু আছে। কোনো পক্ষই সেটা বলে না, কিন্তু মানুষ যার যার মতো করে যে বুঝে নিতে পারছে না, বিষয়টা এরকমও নয়। তো এর আগ পর্যন্ত আমরা যেটা আমাদের পররাষ্ট্রনীতির তত্ত্ব, আমরা বলি সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তো সেটা করতে গিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল এক সময় যে ভারতের সাথে কি বন্ধুত্ব, বললো যে এটা রক্তের বন্ধুত্ব, চীনের সাথে যেটা অর্থের বন্ধুত্ব। তো আসলে বন্ধুত্বের মধ্যে এত রকম ফের টানা যায় না বর্তমান বিশ্বে। তো আবার বিশ্ব বাস্তবতা হচ্ছে যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি, ওখানে প্রত্যেকেই প্রত্যেকের ভালো মন্দের শরিক কোনো না কোনোভাবে। এটা হোক উগান্ডা, হোক রুয়ান্ডা, হোক ইউক্রেন, ওখানে কিছু ঘটলো আমরা কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে আসছি, এটাই বাস্তবতা। তো এরকম একটা জায়গায় দেশীয় বাস্তবতায় আপনি দেখুন, যখন অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে কয়েকটা চুক্তি করলো, স্মারকও সই হলো কয়েকটা, একটা গোপনীয়তার নমুনা আমরা খেয়াল করলাম। প্রথমে তো অস্বীকার করাই হলো, পরবর্তীতে স্বীকার করা হলো। তো নির্বাচিত সরকার এসে দেখেন যে ওই যুক্তরাষ্ট্রের সাথে ওই চুক্তিগুলোর বিষয়ে কিন্তু আন্তরিক, বেশ আন্তরিক। বয়ানটা কি দেয়া হচ্ছে যে বিগত সরকার তো করে গেছে, তো বিগত সরকার তো আরও অনেক কিছু করে গিয়েছিল, ওগুলো তো বাতিল করে দিয়েছেন বা অস্বীকার করছেন। অর্থাৎ এখানে একটা সুবিধা মতো পদক্ষেপের বিষয় আছে। কোন একটা কবিতায় যেন আছে যে ওই যে দেবে আর নেবে, মেলাবে মিলিবে। এখানে দেবে আর নিবের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ক্ষেত্র বিশেষে বেশি দিচ্ছি। দেশ ছোট, গরিব দেশ বলে নিজেরাও নিজেদেরকে মাঝে মধ্যে গরিব বলি, কিন্তু দিচ্ছি বেশি বিভিন্ন ক্ষেত্রেই। রতন ভাইয়ের আলোচনায় কিন্তু সেটা বিস্তারিত এসেছে। তো এই ক্ষেত্রে নিজেদের সক্ষমতা জানান দেওয়ার কিছু বিষয় কিন্তু থাকে। যখন আমার কোনো বড় লোক বা ধনী পরিবার থেকে বারবার দাওয়াত দেয়া হয়, আমি যদি তখন বলি যে ওই বড় লোকের বাড়িতে দাওয়াত খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা ব্রাহ্মণ্য আছে, সেটা না করে যদি আমি আমার নিজের ওজনটা একটু বোঝার চেষ্টা করি, যে আমি গরিব বটে কিন্তু আমাকে এত তোয়াজ করে কেন, আমার কাছে ছুটে আসে কেন, আমি না ছোট, তো ছোটর কাছে কেন ছুটে আসে, সেই ক্ষেত্রে অন্তত একটু বার্গেনিং কিন্তু করা যায়। আপনি যেটা যথার্থ বলেছেন যে বর্তমান শক্তির প্রশ্নে বা পরাশক্তির প্রশ্নে, সুপার পাওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের হয়তোবা তাদের ধারার বাইরে, তাদের ছকের বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু অন্তত কথা তো বলা যায় যে আপনি আমার এত ভালো চান কেন, অথবা প্রশ্ন তো করা যায় আপনি এত ভালো কেন, এই প্রশ্ন তো করা যায়। নাকি আমরা চিন্তা করছি যে আমরা যুক্তরাষ্ট্রকে পুঁজি করেই সামনের দিনের পররাষ্ট্রনীতি সাজাবো, একটা ছক মার্কিনপন্থী পররাষ্ট্রনীতি সাজাবো, সেই দিকেই যাচ্ছে কিনা বাংলাদেশ? কারণ যুক্তরাষ্ট্র, হ্যাঁ মোটামুটি যাচ্ছে। আপনি যুক্তরাষ্ট্রের লাল তালিকায় কিন্তু নরেন্দ্র মোদীর নামও ছিল, আবার লাল গালিচা পেতেও কিন্তু সমস্যা হয়নি। কখন কোনটা আপনার জন্য সুবিধাজনক হবে এটা নির্ণয় করা বড় কঠিন, আর এই নির্ণয়ের পাল্লা কিন্তু আমাদের হাতে নয়। এটা হচ্ছে সবচেয়ে নিষ্ঠুরতা অথবা দুর্ভাগ্য বলেন। কিন্তু আমরা তো মাঝে মধ্যে একটু টুকটাক, যেটা বললাম, প্রশ্ন করতে পারি, একটু বার্গেন হলেও করতে পারি। আমাদের এখানে একটা যে খেয়াল করবেন, রতন ভাইদের দলসহ আরও কিছু দল যখন বিভিন্ন সময় এই পয়েন্টগুলো সামনে নিয়ে আসে, তারা কিছু প্রতিবাদ কিন্তু করে। কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব হয়ে গেছে, ছোটোখাটো দল, ওরা আর কি বললো, ওদের তো কাজ কাম নাই। আবার তাদের প্রশ্নের জবাব কিন্তু কখনো না কখনো দিতে হয়।
সময় শেষে দিতে হয়। তো আওয়ামী লীগ কিন্তু এসবের কিছু শিকার হয়েছিল। মনে থাকার কথা আপনার, শেখ হাসিনার সর্বশেষ সফরটা ছিল চীন। চীনে চীন থেকে চীন থেকে এসে ফেরত আসার কিন্তু পরে মোটামুটি নাই হয়ে গেছেন তিনি। তো পরিবর্তিত বাস্তবতায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর প্রথম সফরটা শুরু হয়েছে চীন দিয়ে। আরেকজনের যেটা মালয়েশিয়া দিয়ে, মালয়েশিয়া হয়ে তারপর চীনে গেছে। জি, হ্যাঁ, মূল ফোকাস চীন, মূল ফোকাস চীন, কিন্তু সেটাকে একটু ডাইভার্ট করার জি, আসলে মালয়েশিয়া হয়ে মাঝে তারপর একটা বিরতি। তো এর মধ্য দিয়ে এই ব্যালেন্সটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে করব? মানে এখন তো সেই মানে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই তিনটি শক্তির সাথে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে ব্যালেন্স করে চলবে, সেই চ্যালেঞ্জটা তো নিতে হচ্ছে বারবার আমাদেরকে। বলতে ভারসাম্যটা, সেই চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা করা মানে খায় খাতির সবার সাথে রাখা। তো খায় খাতির রাখতে গিয়ে নিজের যে অস্তিত্বটুকু আছে সেটার দিকে ওটুকু আসলে যেন দেশের বিকিয়ে জোর না দেওয়া দেয় উচিত। আমরা। আমি আসবো আপনার কাছে। রতন ভাই, এই যে হাসিনা কার্ড প্লে করা অনেক সময় আমরা শুনি এই বিষয়টি, এটি আসলে যদি তারেক রহমান ভারত সফরে যান, এই যে তাকে ফিরিয়ে নিয়ে আসা বা তিনি ওই দেশে থেকে বিবৃতি দেয়া, বক্তব্য দেয়া, সেই বিষয়গুলো নিয়ে তো এক ধরনের টানাপোড়েন জায়গা আমাদের রয়েছে, সেগুলো কি বন্ধ করার, আলোচনা করে একটা পরিস্থিতি সুরাহা করার সম্ভাবনা বা সুযোগ দেখেন? নাকি এই বিষয়টি প্রতিবারের মতোই যেমন আমরা বিবৃতিতে শুনি যে এটি আমাদের দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ভিত্তিতেই পরিচালিত হবে, এরকম একটি স্টেটমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এটা হচ্ছে একটা কল্পিত লড়াই। বাস্তবে এটার কিন্তু খুব একটা ভিত্তি নাই। কীরকম দেখুন, তারেক রহমান যখন ইংল্যান্ডে ছিলেন তখন শেখ হাসিনা বারবার বলছেন না, রাজনীতি করতে হলে দেশে এসে করো। হ্যাঁ, আমরা দেখি দেশে এসে কতটুকু করতে পারো। কিন্তু তিনি জানতেন যে তার যেভাবে শাস্তির রায় ঘোষণা হয়ে তাতে আছে, করতে করে ফিরে আসার কোনো সুযোগই নেই তার। ঠিক এখনও শেখ হাসিনাকে যদি দেশে নিয়েও আসে কি করতে, প্রথমে তাকে তো আত্মসমর্পণ করতে হবে। এক তো দেশে নিয়ে আসা, আরেকটা হচ্ছে উনি নিজেই ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরে চলে আসবেন। আচ্ছা, দু ধরনের ঘোষণা সেটা যাই হোক, সেটা যদি আসেন তাহলে তাকে অভ্যুত্থান করে আসতে হবে, তাই না? আর যদি তিনি আসেন, ভারত তাকে পাঠিয়ে দেয়, অথবা তিনি যদি চলে আসেন, আসলে তাকে জেলখানায় যেতে হবে। তাহলে এটা তো আর করার কিছু নাই। মানে আইনের কিছু কিছু ফাঁদ আছে, আইনের কিছু কিছু ফাঁক আছে। আইনের ফাঁদে ধরা পড়ে গেছেন, এটা ঠিক। আর ফাঁকটা কি তৈরি করতে পারবেন? যদি এমন একটা মাস অফিসার এখানে হয়, তাহলে এক্সাইল যিনি ছিলেন, একদিন নির্বাসিত ছিলেন, তিনি আবার সিংহাসনে চলে আসেন। রতন ভাই, মানে এইসব ঘটনার ক্ষেত্রে তো আসলে কোনো ধরনের বৈশ্বিক, ওই যে সুপার পাওয়ারের কথা বলছিলেন, তাদের সিগন্যাল ছাড়া কিছু ঘটনা, এই ধরনের কোনো ধরনের সমর্থন বা সিগন্যাল না পেলে কি কারো সিদ্ধান্ত নিয়ে এরকম আসার কথা? কারণ উনি তো জানেন দেশে আসলে ওনাকে বিচারের মুখোমুখি হতেই হবে নির্ঘাত। তাহলে উনি কেন ফিরবেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ থাকতে পারে। আচ্ছা, আর একটা বিষয় হলো, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাইরের সিগন্যাল যাই হোক না কেন, ভেতরের ঝড়টা কেমন। যদি ঝড়টা তৈরি না হয় তাহলে সিগন্যালে কিচ্ছু হয় না। এরকম বহু সিগন্যাল আমরা বহুবার দেখেছি না, রাষ্ট্রদূতদের বাসায় দৌড়ঝাঁপ করা দেখেছি, কিন্তু একটা অভ্যুত্থানের আগে তো কোনো কিছু পরিবর্তন হয়নি। তার ফলে অনেক কিছু না আলোচনার টেবিলে আলোচনা হয়, ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় না। এই সমস্ত ক্ষেত্রে দেখবেন দুটো জিনিস খুব কাজ করে। যদি বলি যে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, এর মাঝখানে দুটো জিনিস খুব কাজ করে। একটা হচ্ছে যে প্রফিট, আর একটা হচ্ছে প্রেশার। একটা নীতি, সেটাকে বাস্তবায়ন করতে গেলে এটা কি লাভের কারণে করছে নাকি চাপের কারণে হচ্ছে, এই তো চলে। হওয়া উচিত ছিল প্রিন্সিপালটা পিপল ওরিয়েন্টেড, জনগণের দিকে তাকিয়ে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে যদি, আচ্ছা ধরুন তো, আমরা ছোট ছোট কিছু দেশের প্রেসিডেন্টদের নামটাম শুনি না মাঝে মাঝে, যে বুরকিনা ফাসোর উনি বলছেন এরকম IMF লোন নেব না, 3 বছরের মধ্যে কিছু একটা ব্যবস্থা করলেন। শ্রীলঙ্কা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন। আমাদের তো 18 কোটি মানুষের দেশ, আমরা তো গোটা পৃথিবীতে 159টা দেশে আমরা শ্রমশক্তি পাঠাই। আমাদের এই দেশ 7 কোটি 60 লক্ষ আমাদের কর্মজীবী মানুষ আছে। আমাদের এই দেশে আমাদের কৃষিটাতে একটু নজর দিলে, আমাদের কৃষিটা স্বয়ংসম্পূর্ণ হলে বছরে প্রায় আমরা যে খাদ্য আমদানি বাবদ যে প্রায় 40-50 হাজার কোটি টাকা খরচ হয়, এই খরচটা করতে হয় না। আমাদের দেশের ডাক্তাররা চাকরি পায় না, অথচ আমরা এই দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগাতে পারছি না। নজরটা যদি এইদিকে দিতাম, তাহলে হতো কি, বাইরের কিছু ঝড় যতই উপর দিয়ে চলে যাক না কেন, খুঁটিটা আমরা নিজেরা মজবুত থাকতাম, সুতরাং সেগুলো মোকাবেলা করা সহজ হতো। খুঁটিটা শক্ত থাকলে ঝড় যতই আসুক মোকাবেলা করতে। রতন ভাই, আসবো, মানে দেশের রাজনীতি নিয়ে আলাপ রয়েছে। মোস্তফা কামাল ভাই, এই হাসিনা কার্ড নিয়ে কোনো কিছু যুক্ত করতে চান না? আমরা দেশের রাজনীতিতে ফিরবো আর কি এরপর না? শেখ হাসিনা কার্ডের একটা বিষয় আপনি দেখেন, একদিকে ভাববার মতো বিষয়, আরেকদিকে হাস্যকর বিষয়। আমরা জাতীয় ঐকমত্য নিয়ে ব্যাপক উচ্চারণ করি এই শব্দটা। তো শেখ হাসিনার দেশে আসার প্রশ্নে কিন্তু
অন্তত মৌখিকভাবে একটা জাতীয় ঐক্যমত্য হয়ে আছে। সরকার তাকে আনতে চায়, আবার তিনি নিজেই আসতে চান। বিশাল জাতীয় ঐক্য, কিন্তু কিন্তু বাস্তবে কি আসলে ঐক্য আছে এখানে? এটা পুরো মোস্তফা ভাই অনেকে প্রশ্ন করেন সরকার কি আসলে চাইবে যে উনি দেশে আসুক? দেশে আসলে তো এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। দেশে আসাটার মধ্যে তো একটা রকম ফের আছে। আছে। একটা হচ্ছে আসামি হিসাবে আসা, তাকে একটা বিহিত করা, আর একটা হচ্ছে রাজসম্মানে আসা। তো তিনি কিন্তু রাজসম্মানে আসবেন অচিরেই বলতেন আগে, এখন বলছেন ডিসেম্বরে। আবার তার দলের নেতারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোটামুটি একটা হাইপ তোলার চেষ্টা করছেন। করছে, হ্যাঁ। তো আবার সোশ্যাল মিডিয়া এখন এমন একটা পর্যায়ে যে ভাই একদম অগ্রাহ্য করার সুযোগ কিন্তু নেই। মূলধারার গণমাধ্যম আমরা মাঝে মধ্যে কিন্তু হার মেনে যাই। না, আমরা তো খেয়াল করছি আসলে রাষ্ট্রপতি যে পদত্যাগ করছেন সেটা সেই social খবরটিও media আমরা খবর। সোশ্যাল মিডিয়া থেকে রতন ভাই প্রথম পেয়েছি। সেটা কিন্তু আসলে দেশের কোনো বিবৃতির জায়গা থেকে আমরা দেশের বাইরে থেকে আগে শুনতে পেয়েছি। হ্যাঁ, তো সোশ্যাল ওইরকম মিডিয়া। একটা অবস্থায় আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক, জোর করে অপ্রাসঙ্গিক করা যাবে না, বিশাল একটা দল। সুতরাং এই ইস্যুটি আসলে সরকার তো একটা মিটিগেট করতেই চাইবে ভারতের সাথে আলাপ অবশ্যই করে। চাইবে, কারণ সরকার কত ধমক সহ্য করবে আপনি দেখেন, কত মোকাবেলা করবে। আওয়ামী লীগের ধমক সইতে হচ্ছে সরকারকে, আবার আওয়ামী লীগের খাস পছন্দের দেশ ভারতের ধমক সহ্য করতে হচ্ছে, অথবা ভারতের খাস পছন্দের দল শেখ হাসিনার ধমক সহ্য করতে হচ্ছে। বাই দিস টাইম সরকারের যারা মিত্র, দীর্ঘদিনের মিত্র, পরীক্ষিত মিত্র, জামাত ইসলামী সহ এনসিপি যারা আছে, তারাও ধমকায়। হ্যাঁ, এই সরকার আর কত প্রসঙ্গে ধমক খাবে? চলে আসতে চাই। আসলে আমরা আশা করব যে আসলে তারেক রহমান যদি ভারত সফরে যান এই বিষয়গুলো নিয়ে আলাপ হবে, নিশ্চয়ই একটা জায়গায় সুরাহার জায়গায় পৌঁছাবে। আমরা একটু আসলে দেশের রাজনীতিতে আসতে চাই, সেই প্রসঙ্গে একটু আলাপ করি। মঙ্গলবার বিকেলে, মানে গতকালকে আমরা দেখলাম হবিগঞ্জে জুলাই যে পদযাত্রা কর্মসূচি, সেখানে এনসিপি নেতাদের আমরা দেখলাম যে আসলে গাড়ি বহরে হামলা, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আজকে আবার দেখলাম চট্টগ্রামে আমরা প্রেস ক্লাব, জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে এনসিপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, উত্তেজনা। আজকে আবার এনসিপির নেতাকর্মীরা তারা হবিগঞ্জের থানায় মামলার অভিযোগ নিয়ে গিয়েছেন। মানে রতন ভাই, মানে জুলাইয়ের শক্তি একসাথে তারা মোকাবেলা করছেন। নির্বাচনের পর এসে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম যে আসলে এই যে বিএনপি বা ছাত্রদল বা এনসিপির মুখোমুখি অবস্থান, উত্তেজনা, এমন অবস্থা কেন তৈরি হলো? দেখুন, জুলাইয়ের জাস্ট 2 বছর পরের জুলাই, হ্যাঁ, 1 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। 2 বছরের মধ্যে আন্দোলনের শক্তিগুলো পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে গেল। এটা একটু বিশ্লেষণ করা দরকার। একদিন যে তরুণদের পাশে দেশের সকল মানুষ দাঁড়িয়েছিল, আজকে সেই তরুণদের নিজেরা আক্রান্ত হচ্ছেন, এবং কখনো কখনো তারা বলছেন পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না, অথবা পুলিশ সরকারি নীরব ভূমিকা পালন করছে, দর্শকের ভূমিকা পালন করছে। এগুলো একটু বিবেচনা করা দরকার। আমাদের প্রত্যেকেরই একটু অনুসন্ধানও হওয়া দরকার যে কেন রতন এটা ভাই, হলো। মানে আমার প্রশ্নটা এরকম, আর একটু স্পেসিফিক করি। সেটা হচ্ছে এটি হতে পারতো যে হঠাৎ কোনো ঘটনায় মুখোমুখি হয়ে গেল, সংঘর্ষ হলো, কিন্তু আমরা দেখলাম এটা কন্টিনিউ চলছে। আপনার কি মনে হয় না যে সেন্ট্রালের সিগন্যাল ছাড়া, মানে বিএনপির লোকজন এনসিপির এই যে পদযাত্রা কর্মসূচিতে সেখানে যে বারবার বাধা দেওয়া হচ্ছে, গতকালকে হলো, আজকে হলো, এটা কি সেন্ট্রালের সিগন্যাল ছাড়া স্থানীয় নেতাকর্মীরাই করছেন বলে মনে হয়? নাকি সেন্ট্রালের না, অবশ্যই না, প্রচ্ছন্ন এটা বা পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে দুটা বলেই দিক, করছেন? যে সেন্ট্রালের সিগন্যাল আছে কি নেই তার চেয়ে বড় কথা, এটা রাজনীতিতে কি বার্তা দেয়। রাজনীতিতে বার্তা দেয় যে ক্ষমতায় থাকলে প্রতিপক্ষের উপর হামলা করা যায়। এই ঘটনাটার মোকাবিলায় তো আমরা করেছিলাম না 15 বছর ধরে। সেটাই তো ফেরত আসছে, সেটা সেই আবার ফেরত কালচারটা আসছে। আবার তাহলে কি আস্তে দাঁড়ালো? আস্তে। মানুষ তো মনে করবে যে তাহলে কি দাঁড়ালো, ক্ষমতা থাকলে প্রতিপক্ষকে নির্মূল করার ক্ষমতা থাকে। এটা একটা দিক। আর একদিকেও একটু খেয়াল রাখা দরকার, এই যে জুলাইয়ের শক্তি এতখানি আবেগ তৈরি করেছিল, এতখানি সাহস তৈরি করেছিল, তারাও কেন এই জায়গাটায় চলে গেল, এটা দেখা দরকার। ক্ষমতাসীনদের দায়িত্ব অনেক বেশি। আচ্ছা, বলছে যে ওরা অনেক গালিগালাজ করে। হ্যাঁ, প্রতিপক্ষ গালিগালাজ করতে পারে, গালিগালাজ করে, সেটা প্রত্যেকে তার রুচি অনুযায়ী তো কথা বলে। তা মানুষ তার রুচি অনুযায়ী, রাজনৈতিক রুচি অনুযায়ী কথা বলছে, এটা তো মানুষ অনেকদিন ধরে দেখছেই। ফলে এর জন্য শারীরিক আক্রমণটা এটা কোনোভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এইটা কিন্তু আর একটা ভিত্তি তৈরি করে দিচ্ছে যে যারা ক্ষমতায় আছেন তাদেরকে কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠার ভিত্তি তৈরি করছে, আর ক্ষমতার বাইরে যারা আছে তারা কিন্তু এখান থেকে আবার চ্যালেঞ্জ করার, একে প্রতিহত করারও কিন্তু একটা শক্তি তৈরি করছে। সেটা আলটিমেটলি সেটা কিন্তু রাজনীতিতে একটা অস্থিরতা এবং রাজনীতিতে কখনো কখনো একটা সংঘাতের পরিস্থিতিও তৈরি করবে। এটা কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে সরকারে যারা থাকেন
যাদের হাতে পুলিশ থাকে, যাদের কথায় প্রশাসন চলে, এমনকি কখনো কখনো বিচার বিভাগের উপর যারা কর্তৃত্ব করতে চান, দায়িত্বটা তো তারই বেশি। মোস্তফা কামাল ভাই, মানে সরকার কি তাহলে রাজপথেই মোকাবেলা হোক এটাই চাইছে, মানে সরকারি দল? এখানে সরকারি দলের যে মানসিকতাটা আমরা দেখছি, একটু অসহিষ্ণুতা দেখছি। তাও কার সাথে? বিরোধী দলের প্রধান দলটির সাথে নয়, কিন্তু জোটসঙ্গীর সাথে। জোট সঙ্গী, ছোট দল যাকে বলা যায়, অথবা জুলাই প্রশ্নে যারা নিজেদেরকে ফ্রন্টলাইনার ভাবেন। তো বাড়ির কাজ বলতে একটা কথা ছিল, আমরা স্কুল জীবনে সেটা করতাম, যে হোমওয়ার্ক। তার নিচে, অনুশীলনের নিচে একটা লেখা থাকতো, এসো নিজে করি। এনসিপি গত কয়েকদিন কিন্তু অনেকটা এসো নিজে করির মতোই করছে। তাদের সাথে খেয়াল করে দেখুন, জামাত কিন্তু নেই। আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে এই এনসিপির এই ঘটনার পরে জামাতের পক্ষ থেকে কোনো রিঅ্যাকশন নেই এখনো পর্যন্ত। জামাত মানে জোটসঙ্গীরা নীরব কেন? এতে করে একটা আলোচনা কিন্তু গত কয়েকদিন নতুন করে আবারও এসেছে, যে এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথে নাও থাকছে থাকতে কি পারে। না। তো যেই দৃশ্যপট আমরা দেখছি, কয়েকটা ঘটনা, ওখানে এনসিপি যেই আক্রমণটা করছে সরকারকে, সেটা মুখে, আবার সরকারি পক্ষে যেটা করছে এটা হাতে। অর্থাৎ মুখের কাজটার জবাব আপনি হাত দিয়ে দিচ্ছেন। এটার কিন্তু চূড়ান্ত পরিণতি ভালো হয় না। এর মধ্য দিয়ে এনসিপি কিন্তু নতুন করে আলোচনায় আবার। তো এতটুকুই লাভ বা এতটুকুই লোকসান তা নয়, কিন্তু একটা বার্তা কিন্তু মিলছে যে তারা কি শেষ পর্যন্ত থাকছে কিনা জামাতের সাথে। আবার এখানকার রাজনৈতিক যে বৈশিষ্ট্য বা চরিত্র, এতদিন পর্যন্ত কিন্তু সরকারি কাঠামোতে বা রাষ্ট্রীয় কাঠামোতে বা রাজনীতির অংশীজন প্রশ্নে রাষ্ট্রপতি আওয়ামী লীগের ছিলেন, প্রধানমন্ত্রী বিএনপির, বিরোধী দলটা জামাতের। তিনটা কিন্তু এখানে কেমিস্ট্রি ছিল। এখন আওয়ামী লীগের অংশটুকু একেবারেই নেই। তাহলে এখন আছে কে? বিএনপি, জামাত প্লাস এনসিপি, অথবা বিএনপি আর বিরোধী দল, এইভাবে যদি বলেন সরকারি দল আর বিরোধী দল। এখানের মধ্যে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে মেরুকরণ দেখছি। এনসিপির যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, গণমাধ্যমে কাজ করার সুবাদে যতটুকু জানছি, যে কিছু একটা ঘটতে পারে এই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা যাচ্ছে। এবং মানে চাইছে না হয়তো, কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে চাইছে না হয়তো। এবং তাদের কয়েকজনের বক্তব্য কিন্তু তারা ওই মেসেজ দিতে চাচ্ছে। তারা 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে তখন, যে এখন তো শুধু 2-1টা গুলি, যে তখন কিন্তু কামান ছিল। তারা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু তারা তাদের রাজনৈতিক যেই মার্কেটিংটা আছে, আর রাজনীতিতে আসলে মার্কেটিং থাকে। রাজনীতিতে আমরা মিডিয়াতে বলি একটা শব্দ, যে প্রেজেন্টেশন, এটা রাজনীতিতেও থাকে। আসলে কে কোনটা সামনে নিয়ে আসা যায়, আসলে লাইমলাইটে আসার জন্য আসলে কিছু ক্ষেত্র প্রস্তুত করতে হবে। মোস্তফা ভাই, একটা বিরতির সময় আছে, যে কি বিরতি নিয়ে ফিরে আপনার কাছে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ্যে। ফিরে এলাম বিরতির পর। মোস্তফা কামাল ভাই, আমরা শুনছিলাম আপনার কাছে যেটা বলছিলাম, জোট সঙ্গীরা নীরব কেন জি এই সময়টাতে, পাশে থাকার কথা তাদের। জি, তো ওই ক্ষেত্রে তারা পাশে নেই, এই ডিক্লারেশনও কিন্তু দেয়নি। আবার কোনো বিবৃতিও এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এগুলো দিতে তো আসলে জামাত দেরি করার কথা না। আমরা দেখি যে ইতিপূর্বে চট জলদি তারা গত কয়েকটা দিন ধরে রাজনীতিতে ছোট্ট ছোট্ট যে ঝগড়াঝাটিগুলো ছোট্ট, ঘটনাগুলো ছোট্ট, কিন্তু এগুলোর যে ফোকাস, যে থ্রোয়িং, যে সব শব্দ তারা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে, এগুলো কিন্তু টিকা টিপ্পণী হয়ে থেকে ভাই, যাচ্ছে। মানে এতে করে তো আসলে যদি এমনটা হয় যে এনসিপি আর জামাত যদি জোটে না থাকে, তাহলে তো বিএনপি আসলে এই ক্ষেত্রে বেনিফিটেড হবে। অবশ্যই। ওই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, যে প্রেজেন্টেশন বা মার্কেটিং এর কথা বলছিলাম, জামাতে ইসলামী গত কয়েকদিন ধরে খুব বেশি বেশি করে 24কে আরো বেশি সামনে আনার চেষ্টা করছে। তো ওই ক্ষেত্রে জামাত যেটা করছে, সম্ভবত মাঝে মধ্যে খেয়াল করি আমরা, যে সরকারকে একটু চটাতেও চায়। একটা গল্প আছে এরকম, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ নিয়ে, যে ওনার চুল কাটতে নাকি সমস্যা হতো নাপিতের। তখন পারভেজ মোশাররফকে ওই নাপিত মাঝে মধ্যেই তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউল হকের কথা মনে করাই দিতেন। তো এক পর্যায়ে পারভেজ মোশাররফ বলছিল যে, তুমি আমার চুল কাটার সময় এই কথা মনে করাইয়া দাও কেন? স্যার, আপনার চুলগুলো শুয়ে থাকে, কাটতে অসুবিধা হয়, ওনার কথা মনে করাই দিলে একটু নড়ে চড়ে তখন কাটতে সুবিধা, চুলগুলো কাটতে সুবিধা হয়। অর্থাৎ জামাতও কিছু ধরতে চায় কিনা মুট করে ভালো করে, ওই চেষ্টাটা করছে। আবার এনসিপি খেয়াল করে দেখেন, খুব জুলাইয়ের কথা নতুন করে আবার সামনে আনছে।
জামাতের সাথে যাওয়াতে তাদের যে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে সেটা কাভার করার চেষ্টা মাঝে মধ্যে করে, এটা একটু শুনি রতন ভাইয়ের কিছু কাছে। বক্তব্য দেয়। আবার যারা তাদেরকে ছেড়ে চলে গেছে, বেশ উল্লেখযোগ্য কতগুলো মুখ আছে, তারা আবার আসছেন, তাদেরকে একসাথে করবেন, এই মেসেজটাও দেওয়ার চেষ্টা হ্যাঁ, করছে। একটু শুনি রতন ভাইয়ের কাছে। রতন ভাই, মানে রাজনীতিতে তো আসলে এই জোটে যাওয়া, জোট থেকে বের হওয়া, সেটা তো হতেই পারে, কিন্তু এনসিপির যে ব্র্যান্ডিংটা ছিল, জামাতে যাওয়ার পর যেটা হয়েছে, আবার যদি তারা জোট থেকে বের হয়ে আসে, সেই আগের ব্র্যান্ডিং কি ফেরত পাওয়ার সুযোগ দেখেন আপনি? দুদিক থেকে এনসিপি হয়তো ভাবতে পারে তাদের যে সম্ভাবনাময় তরুণরা তাদের দল ছেড়ে চলে গিয়েছে, তাতে তাদের ক্ষতিগত হয়েছে, আর পার্লামেন্টের সিট পাওয়ার মধ্যে দিয়ে তাদের কতটুকু লাভ হয়েছে, সেই যদি লাভ ক্ষতির বিবেচনা করে তারা, তাহলে ওই তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কখনো কখনো এটা ছাড়তেও পারে তারা, এটা হতে পারে। কারণ আগামী 4 বছর তো আরও এই থাকবেই তারা সংসদে এবং এভাবে চলবে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, 11 দলীয় জোট থেকেও কিন্তু কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ কিছু দলও বেরিয়ে যাচ্ছে। এখন সংখ্যা করলে 9 দল হয়। 9 দল হয়। তাহলে যারা বেরিয়ে গেছেন তারা আবার কিন্তু জামাতকে অভিযুক্ত করেই বেরিয়ে যাচ্ছেন। তার মানে বিরোধী দলের যে একটা মোর্চা, সেই মোর্চার মধ্যে জামাতের আচরণটা নিয়ে তাদের জোট সঙ্গীদেরও কিন্তু খুব ভালো ইয়েটা নাই, মানে সম্পর্কটা নেই। কিন্তু এগুলো তো হচ্ছে মানে আমি বলবো যে ফেক ফাইট, হ্যাঁ, বা মক ফাইট বলি। কারণ যদি অভ্যুত্থান হয় এটা 2-3 দিনের মধ্যে অভ্যুত্থান হবে, আগামী 5 দিনের মধ্যে অভ্যুত্থান হবে, 7 দিনের মধ্যে সরকারকে ফেলে দেবো, এগুলো কথার কথা। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন, সেটাও আগামী ধরো 4 বছর লাগবে। তাহলে এই 4টা বছর চলবে কিভাবে? এরকম করেই চলবে। কিন্তু যে জিনিসটা হারিয়ে গেল, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এটা আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেখুন সরকার 42টা রাষ্ট্রায়ত্ত কারখানা সেগুলো বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে। সেটা নিয়ে কালকেও আমরা শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি দিলাম, ঘেরাও করলাম। আচ্ছা, এর পাশাপাশি দেখুন যে আমাদের এখানে কৃষকদের সমস্যাটা ক্রমান্বয়ে এতখানি গভীর হয়ে উঠছে যে কৃষি কাজ করাটা কি লাভজনক হবে নাকি হবে না। আচ্ছা, কৃষি কাজে যদি কোনো ক্ষতি হয় তাহলে আলটিমেটলি খাদ্যের জন্য আমাদের নির্ভরশীলতা তো বাড়বেই। তখন যতই আমি মুখে গরম কথা বলি না কেন, খাদ্যের জন্য ওই সমস্ত দেশগুলোর কাছে যেতে হবে যাকে আমি শত্রু জ্ঞান করেছিলাম। আচ্ছা, তারপরে ধরুন আমাদের কর্মসংস্থানের জায়গাটা, এটা কি সময় এই ফাঁকেই কিন্তু আমাদের হামে মৃত্যু 850 চলে গেল। রতন ভাই, আচ্ছা, মানে আমাদের, ওই জায়গাটা একটু মানে যদি জানি, যে আপনি চিকনগুনিয়া বলছিলেন যে কিংবা- 4 বছর তো আসলে তারা জানেন যে তারা আসলে সংসদ সদস্য হিসেবে থাকবেন, কিন্তু এই মানে এটা তো মূল নির্বাচন, কিন্তু এর ফাঁকে তো স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ রয়েছে, সেটিকে ঘিরে কি আসলে এই মেরুকরণগুলো হতে যাচ্ছে কিনা, জোট থেকে বের হয়ে আসা, আবার নতুন করে ভাবা, এই জায়গাটাতে আসলে হতে পারে আমাদের দেশে স্থানীয় সরকার নির্বাচনটা এমন একটা নির্বাচন যে এই নির্বাচনে আসলে এই সমস্ত রাজনৈতিক প্রভাব খুব বেশি কাজ করে না। ওখানে কাজ করে নদীর এপারে কার বাড়ি, ওপারে কার বাড়ি, তিনি কতদিন চেয়ারম্যান ছিলেন, তিনি কতদিন ইয়ে ছিলেন। ফলে আর এবার যেহেতু দলীয় প্রতীকটা সিটি থাকবে না, নির্বাচনের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, সিটি নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়ে, বিশেষ করে বড় সিটিগুলো ফেলে। কিন্তু এই যদি আমি বলি উপজেলা নির্বাচন, সেখানে সেগুলোর ক্ষেত্রে আমরা তো সিটি নির্বাচন আসলে বেশি ফোকাস দেই, আলাপ করি। আবার আমাদের ওই জায়গাটাতে একটু জানতে অতীতের চাচ্ছি। একটা ট্র্যাডিশনটা দেখেন। হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন সিটি কর্পোরেশনগুলোর সমস্ত মেয়রগুলো হচ্ছে বিএনপি, আর বিএনপি যখন ক্ষমতায় তখন সিটি কর্পোরেশনের মেয়রগুলো অনেকে আওয়ামী লীগ। এর মতো দেখেছি আমরা, তাই না? এটা চট্টগ্রামে এটার বড় একটা উদাহরণ ছিল। তো এইরকম ঘটনা তো ঘটেছে। ফলে অনেকে মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে শাসন ক্ষমতার খুব বড় কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে অনেক স্টেক রয়েছে, মানে stake রয়েছে কাজ পাওয়ার সুযোগ রয়েছে, কাজ দেওয়ার সুযোগ রয়েছে, এই অংশটা বোধহয় অনেকে ছাড়তে চান না। সেটার মধ্যে কি করে, বরাদ্দ কোথায় হবে, কে বেশি বরাদ্দ পাবেন। এবং আমাদের অনেক সময় আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে যে তিনি হয়তো এক দলের সমর্থক, জিতেছেন চেয়ারম্যান, কিন্তু তার এলাকায় বরাদ্দ পাওয়ার জন্য তিনি সরকারি দলের সঙ্গে কিন্তু মানে বেশ ভালোভাবে তাল মিলিয়ে চলছেন। এগুলো ঘটনাও ঘটে। ফলে এই জন্য আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটা 2 দিক থেকেই হয়। একটা হলো স্থানীয় সমস্যা কেন্দ্রিক, স্থানীয় সুবিধা কেন্দ্রিক, সমস্যার বিপরীতে থাকে সুবিধা। আর আরেকটা হলো এর মধ্যে দিয়ে কিন্তু মানুষের রাজনৈতিক চেতনাটা আরও নেমে যায়, তখন আরও বেশি সুবিধা, আরও বেশি আঞ্চলিকতা, আরও বেশি গোষ্ঠীপ্রীতি, এগুলো চর্চা হয়। নির্বাচনের মধ্য দিয়ে যে একটা অধিকার সচেতনতা তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু মার খেয়ে যায়। ফলে মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আসবো। মানে একটু যোগ করার বিষয়, এনসিপির যে আলাদা একটা সৌন্দর্য তারা প্রকাশ ঘটিয়েছিল প্রথম দিকে, যে আয় ব্যয় বরাদ্দ, ইট রড সিমেন্টের ব্যবসাপাতি, সেগুলো বোধহয় হারিয়ে যাচ্ছে, তারা যাবে না, আমরা পাই এরকম না, একটা দেখতে পাই না। আশাবাদ তারা জাগিয়েছিল। শুধু স্থানীয় রাজনীতিতে নয়,
জাতীয় রাজনীতিতেও তারা কিন্তু শুনিয়েছিল যে নতুন সংসদ রাজনৈতিক হবে বন্দোবস্ত। শুধুই আইন বিষয়ক কাজকর্ম হবে, আইন সংস্কার হবে, আইন তৈরি হবে। তো তারা কিন্তু প্রকারান্তরে প্রথাগত রাজনীতিতে চলে এসেছে। 16 আনা এক ফোঁটাও বাদ রাখেনি। এই যে মাঝে মধ্যে এখন যে তাদের মধ্যে যে এই বিপত্তিগুলো হয়, অনেকগুলোর পেছনে কিন্তু ওই বরাদ্দ নিয়ে গোলমাল হচ্ছে। সংসদেও দেখেন দুই একটা ঝগড়াঝাটি হয়, এরপরে যখন সংসদ তো যেটা হাউস, এটা একটা অংশ মাত্র, এরপরে স্ট্যান্ডিং কমিটি আছে, অধিকার কমিটি আছে, অনেক কমিটি আছে। মোস্তফা কামাল ভাই, মানে এখন কি ওই মনে হচ্ছে ক্ষেত্রে- যে এই যে জোট থেকে বের হয়ে আসা প্রবণতা, এটা আসলে সামনের স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেই হচ্ছে এরকম? কিছুটা হতে পারে, কারণ এনসিপি নিজেদেরকে একটু ফোকাস করতে চায় নিজের মতো করে। তো সেই মানে ক্ষেত্রে জামাতকে বা জামাতের সঙ্গে থেকে যে বেনিফিটটা নেওয়ার সুযোগ ছিল সেটা নেওয়া হয়ে গিয়েছে, এখন আর কোনো বাড়তি বেনিফিট তারা- আসলে আসছে না। তারা জামাতের সাথে গিয়ে বেনিফিট নিতে পেরেছে বলে মনে হয় না, বরং জামাত বেনিফিট নিয়েছে। কারণ জামাত এ তারুণ্যকে ব্যবহার করতে পেরেছে, এখনো করার চেষ্টা করছে। আবার এই এনসিপি তারা কিন্তু বিএনপির দরবারেও গিয়েছিল। কি জন্য গিয়েছিল? কোনো নৈতিকতার বিষয় নিয়ে যায়নি, কিন্তু ওই সংসদীয় আসনের আসন কম ভাগাভাগির বেশি একটা ইস্যু ছিল ভাগযোগের বলে একটা বিষয় অনেকে, ছিল। হ্যাঁ, অনেকে বলে। তো এটাও কিন্তু প্রথাগত রাজনীতি, অথচ তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা শুনিয়েছিল। যে কারণে তারাও যেমন পুরনো বন্দোবস্ততে গেছে, মানুষও মনোজাগতিকভাবে ওই যে সরকার আর বিরোধী দলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে। এনসিপি যে নতুন কিছু একটা দিতে বলেছে, সেটা মানুষকে কিন্তু সামান্য দিন কয়েক আশাবাদ জাগালেও পরবর্তীতে আর সেই এখন বোধহয় তারা সেই ভাবনার জায়গা থেকে অত ভাবছে যে যদি এই ভেবে থাকে, বড় একটা দলের কারণ ব্যানার থেকে তাদের বের কাছে হয়ে একটা দৃষ্টান্ত সক্রিয়ভাবে আসলে নিজের ব্র্যান্ডিংটা আবার জি। উপস্থাপন করা, কতটুকু নেপাল সফল হয়তো হবে তাদেরকে- সেটা তো আসলে সামনে সময় বলে দেবে। আজকে শেষ করতে হচ্ছে জি, মোস্তফা কামাল ভাই। নেপাল হয়তো তাদের কাছে খুব বেশি বেশি মনে হচ্ছে শেষ সাম্প্রতিক করতে হচ্ছে নেপাল রতন ভাই, পরিস্থিতি। আজকে সময় শেষ। নিশ্চয়ই আরো একদিন সামনের দিনগুলোতে আলাপের সুযোগ হবে। দর্শক, শেষ করছি। এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।